হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন কথা হয়েছিল তোমাদের গত রবিবার ফিজিক্যাল কেমিস্ট্রির উপরে ডাব্লিউবিজেই আমরা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নিয়ে এসেছিলাম গত 7 বছরে। তো আশা করছি ভিডিওটা অনেকেই দেখে নিয়েছো এবং বুঝতে পেরেছো ভিডিওটার গুরুত্ব তোমাদের জন্য ঠিক কতখানি। তো এই বিষয়টা নিয়েই বলার যে খুব তাড়াতাড়ি মাঝের 2 সপ্তাহ ফিজিক্স আর ম্যাথামেটিক্স এর উপরে একই ধরনের অ্যানালিসিস তোমরা পেতে চলেছো, এবং তারপর পরবর্তী সপ্তাহে আমি কেমিস্ট্রির ওপরে আরেকটা ভিডিও কিন্তু ওই অর্গানিক ইনঅর্গানিক এর উপরে যে অ্যানালিসিসটা ওটা দিয়ে দেবো, কারণ ডাব্লিউবিজির ক্ষেত্রে অর্গানিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ মেজরিটি অফ দি কোয়েশ্চেন ফ্রম অর্গানিক। তো সেই কারণেই বললাম যে তোমার ওই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি বানাবো। যদি কেউ মনে করে যে না স্যার এতটা দেরি করার দরকার নেই, আপনি এর মাঝামাঝি আমাদের বানিয়ে দিন, সেটাও বলতে পারো, সে অপশন আমি দিয়ে দেবো। কিন্তু ফিজিক্স আর ম্যাথটা প্রথমে চলে যাক, এই দুটো পরপর রবিবারই চলে যাবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখবে, আমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে অনুযায়ী স্ট্র্যাটেজিটা দিয়েছি, মানে যে অনুযায়ী অ্যানালিসিসটা দিয়েছি, সেখানে যে চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ লাস্ট 7 বছরে যে পোর্শন থেকে ম্যাক্সিমাম ধরো 20টার বেশি প্রশ্ন যে চ্যাপ্টার গুলো থেকে এসছে, আমি আপাতত এই ডাব্লিউবিজি যে আমাদের পাওয়ার বুস্টার সিরিজটা শুরু করছি। অলরেডি কেমিক্যাল বন্ডিং কোঅর্ডিনেশন আমি গত 1.5 মাসে সুন্দরভাবে করিয়ে নিয়েছি, যেটা ডাব্লিউবিজি ওয়ে মেন্স অ্যাডভান্স কভার করে দেয়, তো ইজিলি কভার আপ করে। তো সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আপাতত ডাব্লিউবিজি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হতে চলেছে সেই পোর্শন নিয়ে আলোচনায় আসছে। এবং সেখানে আমার ডিসকাশন শুরুই হচ্ছে ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারেও আমি 4টে ক্লাস ভেবেছি: বোর অ্যাটমিক মডেল, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফটো ইলেকট্রিক, ওটা একটা। আর চতুর্থ ক্লাসটা সমস্ত চ্যাপ্টারের উপরে একটা ডিটেইলড প্রবলেম সলভিং চলবে। তো আগামী এই সপ্তাহের 2 দিন এবং আগামী সপ্তাহের 2 দিন নিয়ে আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা পুরো ফিনিশ করে দেবো। তারপরে চলে আসবো যেমন ইকুইলিব্রিয়ামে গত 7 বছরে 22টা প্রশ্ন এসেছে। তো এরকম ভাবে ওই ফিজিক্যাল কেমিস্ট্রির যে সিকোয়েন্সটা দিয়েছি, ওই সিকোয়েন্সে আমি চ্যাপ্টার গুলোকে আগে সাজিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে অর্গানিক ইনঅর্গানিক দেবো, দিয়ে ওখানকার চ্যাপ্টার গুলো একইভাবে করে নেবো। ঠিক আছে, প্ল্যানিংটা ক্লিয়ার? তো এইভাবে আমরা মোটামুটি আমি হিসেব করে দেখলাম যে খুব দিলে হলেও তোমার ফেব্রুয়ারির মধ্যে সবকিছুই কমপ্লিট হয়ে যাবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এমনি ডাব্লিউবিজিতে কিছু সেগমেন্টের ওপরেই বিষয়টা ঘোরাফেরা করে, তো সেই পার্ট গুলোকে আমরা যেন খুব বিস্তারে করতে পারি। ঠিক আছে, এই পোর্শনটা বলে নিলাম। নিয়ে এবার তাহলে আমি মূল ক্লাসটা শুরু করছি। আছে এখানে বোর অ্যাটমিক মডেল নিয়েও যে জায়গাগুলো বলার, যে ধরো 11 যেভাবে একেবারে বিগিনিং থেকে করা হয় সেভাবেও আলাদা করে বলছি না আমি। হ্যাঁ, অবশ্যই সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা বলবো, বলে আমরা ডাইরেক্ট প্রবলেম গুলো করে দেখে নেবো। এই হচ্ছে মুদ্রা। ঠিক আছে, তো আর দেরি না করে আমি স্টার্ট করছি টপিক। আচ্ছা, তোমাদের যেন সময়টা বাঁচাতে পারে তাই জন্য আমি একদম, দেখো, অ্যাটমিক স্ট্রাকচার বোর অ্যাটমিক মডেলে চলে এলাম। আচ্ছা, আমরা শুরুই করছি বোর অ্যাটমিক মডেল নিয়ে যা যা বলা হয়েছে সেই বিষয়গুলো। আচ্ছা, লেখাটা একটু ছোট আসতে পারে। মেইন যেটা বক্তব্য, যে তোমরা ফিজিক্সেও রিসেন্ট টাইমই পড়ছো, মডার্ন ফিজিক্সে যারা পড়ছো, তো রাদারফোর্ড অ্যাটমিক মডেলের যে বেসিক ড্রব্যাক গুলো ছিল, যে রাদারফোর্ডে কি হচ্ছে, ইলেকট্রনটা ঘুরতে 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 প্রত্যেকবার তার আগের কক্ষে আসছে, আগের কক্ষে এসে ফাইনালি নিউক্লিয়াসে পড়ে যাচ্ছিল। তাহলে বোর অ্যাটমিক মডেল কি করলো? বোর অ্যাটমিক মডেল কি কোনো, মানে কি বলবো, নতুন কাজ? একদমই না। বোর অ্যাটমিক মডেল কিন্তু কোনোভাবেই কোনো নতুন কাজের মধ্যে পড়ে না। বোর অ্যাটমিক মডেল সবসময় যেটা যে জায়গায় পড়ে সেটা হচ্ছে, বোর অ্যাটমিক মডেল ইজ নাথিং বাট আ মডিফিকেশন। বোর অ্যাটমিক মডেলে মূলত আমরা মডিফিকেশনের কথা বলি। কিসের মডিফিকেশন? এইখানে অলরেডি তোমরা জানো যে জে জে থমসন, রাদারফোর্ড এবং নিলস বোর, এদের তিনজনের মধ্যে কিন্তু একটা ছাত্র শিক্ষক, একটা গুরু শিষ্য পরম্পরা, একটা বিশ্ববন্দিত একটা রিলেশন হয়ে রয়েছে। জে জে থমসনের স্টুডেন্ট রাদারফোর্ড, রাদারফোর্ডের স্টুডেন্ট নিলস বোর, সুন্দর একটা গুরু শিষ্য পরম্পরা কিন্তু এখানে চলেছে। তো এবার এই জায়গাটা থেকে বোর অ্যাটমিক মডেল সম্পূর্ণভাবে
নিলস বোরের যে কাজটি নিলস বোর করছেন সেটা সম্পূর্ণভাবে রাদারফোর্ড মডেলের মডিফিকেশন। তো রাদারফোর্ড মডেল যে সমস্ত ড্রব্যাক বা ত্রুটিগুলো আমাদের সামনে আনলো সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করার দায়িত্ব কে নিলেন? নিলস বোর। তো এবং এরা কেউই কেমিস্ট্রির লোক কোনো কালেও ছিলেন না। এরা প্রত্যেকেই রিনাউন্ড ফিজিসিস্ট হিসেবেই নিজের জীবন শুরু করেছেন এবং শেষ করেছেন। অ্যাটমিক স্ট্রাকচার, ফিজিক্স আর কেমিস্ট্রির একটা কমন সেগমেন্ট। তো সেই কারণে এটা আমরা বলি, কিন্তু আপাত দৃষ্টিতে যদি দেখা হয় এরা কেউই কখনো কেমিস্ট্রির মানুষ ছিলেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো নিলস বোর রাদারফোর্ড মডেলের যে সমস্যাগুলো সেগুলো মেটানোর জন্য কিছু পস্টুলেটস এর কথা বললেন, মানে কিছু স্বীকার্য বিষয় উনি বললেন যে এইগুলো আমরা মডিফিকেশন হিসেবে রাখবো। কি কি? যেমন বলছে দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম ক্যান মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ সার্কুলার পাথ। দেখো এই কথাটা, এই যে সার্কুলার পাথ, এটা আমরা কেন ধরে নিই? আমরা সমস্ত রকম অব্লিগেশন যাতে সরাতে পারি সেই জন্য আমরা ধরে নিই সার্কুলার পাথ। কিন্তু এই বোর অ্যাটমিক মডেলকেই এর পরে একজন মডিফাই করেছিলেন, তার নাম হচ্ছেন সমারফিল্ড। সমারফিল্ড দেখিয়েছিলেন, এবং তোমরা ছোট ক্লাসে পড়েওছো, যে এগুলো উপবৃত্তাকার পথে ঘোরে, মানে ইলিপ্টিক্যাল পাথওয়ে, বিমের মতন ইলিপ্টিক্যাল পাথওয়ে মেনটেন করে জিনিসটা চলে। তো সার্কুলার পাথ কথাটা কতটা ঠিক তার উপর একটা প্রশ্ন আছে। তো এই যে সার্কুলার পাথ, এটা ফিক্সড রেডিয়াস, এটা ফিক্সড রেডিয়াস and energy, গুরুত্বপূর্ণ একটা জায়গা। দিস পাথস আর কল্ড অরবিটস, স্টেশনারি স্টেট, অ্যালাউড এনার্জি স্টেটস। তো বেসিক্যালি অরবিটের কথাটা এখানে বলা হবে, হ্যাঁ ঠিক আছে সেটাই যাওয়া হবে। মানে উনি বলে দিচ্ছেন যে যে ইলেকট্রন গুলো কিছু স্পেসিফিক কক্ষপথে বা কিছু স্পেসিফিক এনার্জি লেভেলেই থাকবে, এবং এই যে নিলস বোর এনার্জি লেভেলের কথা বলছেন, এটা কি আরভিন শরিঞ্জার এর পরে প্রুফ করছেন। নেক্সট ক্লাসেই দেখো, আমি শুক্রবারই বলবো। তো আরভিন শরিঞ্জার যখন ডি ব্রগলি প্রুফ করে দিচ্ছেন যে ইলেকট্রনের মধ্যে শুধুমাত্র পার্টিকেল নেচার নয়, ইলেকট্রনের মধ্যে পার্টিকেলের পাশাপাশি তরঙ্গ চরিত্র বা ওয়েভ নেচারও ইকুয়ালি প্রেজেন্ট আছে ইন দি ইয়ার 1924। তো সেইটা, আচ্ছা এখানে আরেকটা কথা বলার আছে, বোর অ্যাটমিক মডেলে তুমি শুরুতেই তুমি এর ড্রব্যাক নিয়ে কথা বলতে পারো। কি কথা? বোর অ্যাটমিক মডেল কেন গ্রহণযোগ্যতা একটা দিক থেকে হারাবে, সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেলে নিলস বোর কি করেছিলেন? নিলস বোর ধরে নিয়েছিলেন যে ইলেকট্রনের শুধুমাত্র পার্টিকেল নেচার বর্তমান। উনি কিন্তু ইলেকট্রনের এখানে কোন রকম ওয়েভ নেচার কল্পনা করেননি। তো সেই জায়গা থেকে কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দিস অরবিটস আর কনসেন্ট্রিক্যালি অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, এটা মানে প্রত্যেকটা অরবিট একটা বিশেষ এনার্জি জোনে আছে। সে আর স্টেশনারি স্টেট মানে কি, সে সেখান থেকে না এনার্জি লুজ করবে নতুবা এনার্জি গেইন করবে। ঠিক আছে। তো এখানে কি বলছে, দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য অরবিট, এই লাইনটাই যে বলছে স্টেশনারি কথার মানে, does not change with time. However, the electron will move, হ্যাঁ এটা তো অবশ্যই হতে পারে, ইলেকট্রন গুলো লোয়ার স্টেশনারি স্টেট থেকে হায়ার স্টেশনারি স্টেটে যাবে বা উল্টোটাও হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন কেউ এনার্জি অ্যাবসর্ব করে, যখন তুমি কোনো কি ধরো তুমি চা করছো, তা চাটাকে, হ্যাঁ বলছি ঠান্ডা অবস্থায় করবো, আমি তো ইন জেনারেল গরম করলে করি। তো যখন তুমি গরম করছো, এন্টায়ার মিক্সচারটা কি এনার্জাইজ হচ্ছে, তাহলে ইলেকট্রন গুলো তখন কি লোয়ার এনার্জি লেভেলে বসে থাকবে? নিঃসন্দেহে নয়, সে সেখান থেকে হায়ার এনার্জি লেভেলে উঠবে। তাহলে এই যে লোয়ার থেকে হায়ার এনার্জি লেভেলে ওঠা, এই যে ইলেকট্রনের যে উন্নীত হওয়ার প্রবণতা, এইটা কি, এটা তখনই সম্ভব যখন এনার্জি অ্যাবজর্ব করে। আর ঠিক একইভাবে যখন এনার্জি রিলিজ করবে, অর্থাৎ হায়ার এনার্জি লেভেল থেকে যখন লোয়ার এনার্জি লেভেলে আসবে, তখন কি এনার্জি রেডিয়েশন বা এমিশন বা এনার্জি রিলিজ, যে যেভাবে বলবে, বিকিরণ। তো এইটা বোর অ্যাটমিক মডেলের একটা বড় জায়গা, এটা নিয়ে আমরা আসবো। আচ্ছা অ্যাটমিক মডেলে আর কন্টিনিউয়াস মানে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অফ, হ্যাঁ রেডিয়েশন অ্যাবসর্ব, ঠিক আছে এইগুলো তো মানে বেসিক গল্প।
প্লান্কস কোয়ান্টাম থিওরি থেকেই তুমি পড়ে আসছো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা উনি বলছেন সেটা হচ্ছে ফোর্থ পয়েন্টটার থেকে বলে দেওয়া হচ্ছে কোয়ান্টাইজেশন। এরকম একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কোয়ান্টাইজেশন। আচ্ছা, কোয়ান্টামের সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্স যে মূল জায়গাটায় পার্থক্য দেখায় সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে যখন তুমি যাচ্ছ সেখানেও এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোয়ান্টাম মেকানিক্সে যখন তুমি যাচ্ছ সেখানেও এনার্জিরই ডিস্ট্রিবিউশন হচ্ছে। সমস্যাটা কি, ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জির যে ডিস্ট্রিবিউশনটা না, সেই ডিস্ট্রিবিউশনটা খুব একটা যে তোমার কি বলবো আমি, যে খুব একটা সিস্টেমেটিক বা ইউনিফর্মিটি মেনটেন করে। ধরো ব্যাপারটা কি, তোমার কাছে ধরো কথার কথা 100 কিলোজুল এনার্জি অ্যাজ এ হোল আছে, অ্যাজ আ হোল 100 কিলোজুল এনার্জি আছে, থাকতেই পারে। এবার এই 100 কিলোজুল এনার্জিকে তুমি বললে যে স্যার আমি না এটাকে আমার পছন্দ মতো ডিস্ট্রিবিউশন করবো, খুব ভালো কথা, করো। এবার একজন দুই বন্ধুর মধ্যে একজন বললো স্যার আমি প্রত্যেকটা জায়গায় আমি 10 কিলোজুল করে একটা সুন্দর ইউনিফর্মিটি মেনটেন করব। আরেকজন বলল যে না আমি এরকম ভাবে নয়, আমি একটু ডিসক্রিট ভাবে যাব, আমি 50 প্লাস 30 প্লাস 2 প্লাস 5 এরকম ভাবে একটা নন ইউনিফর্ম নন লিনিয়ার অ্যাপ্রোচ মেনটেন করব, কোনো অসুবিধা নেই। তো এই যে দ্বিতীয় অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা মূলত নেয় হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। দুজনেই এনার্জি ডিস্ট্রিবিউশন করে, কিন্তু ইউনিফর্মিটি একটা সুন্দর সিস্টেমেটিক হিসেব মেনটেন করার যে ক্ষমতা সেটা ক্লাসিক্যাল মেকানিক্স এর কাছে নেই। ক্লাসিক্যাল মেকানিক্সে ঠিক আছে চলো এনার্জি ডিস্ট্রিবিউট করতে হবে, করে দিলাম, খুশি থাকো, এই ধরনের আর কি। কিন্তু যখনই এই যে এই রকম একটা সুন্দর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে, যে প্রতিটা স্টেপে আমি 10 কিলোজুলের বেশি দেব না, কিচ্ছু করব না, তোমার পছন্দ হোক তোমার পছন্দ না হোক আমার কিচ্ছু যায় আসে না, এই যে অ্যাপ্রোচটা, এইরকম একটা অ্যারোগেন্সি, এই বিষয়টা প্রত্যেকটা স্টেপে 10 কিলোজুলের বেশি, এইটাকেই বলা হয়েছিল এনার্জি প্যাকেজ, বা এই কনসেপ্টটাকেই বলা হয় কোয়ান্টাইজেশন অফ এনার্জি। তো এইখান থেকে ফিজিক্সের এই যে থিওরিটা, ধরো বোর অ্যাটমিক মডেল বা এই অ্যাটমিক স্ট্রাকচার যে থিওরিটা, এর একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, তোমরা ইন্টারনেটে যদি সার্চ করো, তোমরা এই আমার যতদূর মনে পড়ছে 1925 এইরকম সময়ে 25 জন সায়েন্টিস্টকে একসঙ্গে নিয়ে গুগলে একটা ছবি খুব ভাইরাল হয়। 25 জন সায়েন্টিস্ট মানে কি, 25 জন খুব রিনাউন্ড সেই সময়কার সায়েন্টিস্ট, মানে 19th সেঞ্চুরির শেষ এবং 20th সেঞ্চুরির প্রথম হাফ মানে 1940 পর্যন্ত যে সময়কাল যদি আমরা ধরি, সেই সময় এই পোর্শনটা একটা খুব বিশ্ববন্দিত, মানে একটা খুব গুরুত্বপূর্ণ রিসার্চের জায়গা ছিল। ওই 40 থেকে 45 বছরের যে টাইম স্প্যানটা, ওই টাইম স্প্যানে এই পোর্শনটার আলাদাই একটা ডেভেলপমেন্ট হয়েছে। তো সেই ডেভেলপমেন্টটা নিয়ে এখানে বলা হচ্ছে। তো এই জায়গাতে ফিজিক্স কি হচ্ছে, যেমন ধরো ফিজিক্সে প্রচুর সায়েন্টিস্ট আছে, তো সেই সায়েন্টিস্ট দুজনের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন এবং স্যার আইজ্যাক নিউটন, এদের দুজনকে সব থেকে বেশি মানে প্রত্যেকেই সম্মানীয়, কিন্তু এদের দুজনের নাম প্রায় প্রত্যেকটি বাচ্চা বা অনেক সাধারণ মানুষের মধ্যেও বহুল প্রচলিত। কারণ এরা দুজন ফিজিক্সের দুটো শাখার প্রবর্তক। স্যার আইজ্যাক নিউটন কি করেছিলেন, স্যার আইজ্যাক নিউটন ক্লাসিক্যাল মেকানিক্স কে ডেভেলপ করছেন এবং সেই ধারাকে ভাঙছেন, বলছেন সেই ধারাকে রেখে একটি নতুন ধারার উদ্ভব করছেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। তো অ্যালবার্ট আইনস্টাইনের জায়গা থেকে কি উনি যে ফিজিক্সের যে বিশেষ শাখাটা ডেভেলপ করেছিলেন, আজকে সেটা মডার্ন ফিজিক্স নামে পরিচিত, সেটাই পরবর্তী সময় কি
কোয়ান্টাম ফিজিক্স হিসেবে পরিচিতি লাভ করেছে এবং আজকে পৃথিবীর বুকে অন্যতম কঠিনতম বিষয় হিসেবে গ্রহণযোগ্যতা পায়, যার ট্রিটমেন্ট গুলো ক্লাসিক্যাল মেকানিক্স এর থেকে বেশ খানিকটা আলাদা বেশ কিছু জায়গায়। তো যাই হোক, সেগুলো আমি ইতিহাস আলোচনা এখানে বিষয় নয়, আমি জাস্ট একটু বললাম বিষয়টা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে। যেহেতু কোয়ান্টাইজেশন মানে কি, কোয়ান্টাইজেশন বলতে এই ফিক্সেশনের কথাটাই বলা হচ্ছে, এই যে প্রত্যেকটা স্টেপে ম্যাটারটা ফিক্স থাকছে, দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন, দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন। তো এই যে প্রত্যেকটা স্টেপে 10 কিলো জুল করে আমি দেব, এইটার কথা বলতে চাইছি আমরা। হলো? তো এখানে উনি কি বললেন, এই যে উনি এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলছেন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন। দেখুন, অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে বলার বিষয় নয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম অবশ্যই রোটেশনের জায়গা থেকে তোমরা দেখছো ফিজিক্সে। তো এই ফর্মুলাটা খুব এসেনশিয়াল ফর্মুলা, mvr is equal to nh by 2 pi। এখানে কি হয়, mvr টা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর তার সাথে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। nh বাই 2 পাই এর প্রসঙ্গে বলতে গিয়ে কথা ওঠে যখন, তখন ব্যাখ্যা হিসেবে দেব যে দেখো, h বাই 2 পাই এটা অপারেটর অ্যালজেব্রার ইতিহাস ইয়েতে যদি দেখি, এই জিনিসটাকে বলা হয় h কাট বলেও দেখানো হয়। তো যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ নয়। এই যে h বাই 2 পাই এর যে ভ্যালুটা, h বাই 2 পাই এর ভ্যালুটা কি হচ্ছে, h বাই 2 পাই এর ভ্যালুটা বেসিক্যালি ফিক্সড। প্রত্যেকটা লেভেলে h বাই 2 পাই রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে কে ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে n, 1 2 3 4 থেকে শুরু করে ইনফিনিটি। সহজে যদি আমরা বলি, এটাকে আমরা বলবো এনার্জি লেভেলস, এনার্জি লেভেলস, সিম্পল হিসাব। তো এই যে mvr is equal to nh by 2, h by 2 pi remains constant, শুধু n টা শক্তি স্তরটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এই ডাব্লিউবিজি পারপাসে বলি বা যা কিছু, তোমাদের জন্য যে খুব একটা ডেরিভেশন ইম্পর্টেন্ট তা নয়, আমি শুধুমাত্র ডেরিভেশন যদি কারোর দরকার পড়ে সেই জায়গা থেকে দিয়েছি, জাস্ট কিছুই না। আমরা এখানে কি দেখতে পাই, আমরা বোর অ্যাটমিক মডেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জেড ইটা কি, এই জেড ইটা খুব সহজে বললে নিউক্লিয়ার চার্জ, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘূর্ণনরত বা ইলেকট্রনটা ঘুরছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ নেগেটিভ আছে, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, তাহলে অবভিয়াসলি এই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জটার মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অপারেট করবে, এটাই তো স্বাভাবিক বিষয়। এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডেভেলপ হচ্ছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে তুমি কি বলবে? এটা কি বলা হবে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন? কেন? দুটো সেম চার্জ বা অপোজিট চার্জ when they are close to each other, দুটো সেম চার্জ বা অপোজিট চার্জ when they are close to each other, it causes coulombic force of attraction or repulsion, or Coulomb electrostatic force of attraction বা repulsion। দুটো সেম চার্জ কাছাকাছি থাকলে রিপালশন, দুটো অপোজিট চার্জ কাছাকাছি থাকলে অ্যাট্রাকশন। এইবার শুধুমাত্র অ্যাট্রাকশনই হয় এটাও কিন্তু ভুল কথা। হ্যাঁ, যে আরো একটা জিনিস, দুটো চার্জ যখন কাছাকাছি, দেখো ফিজিক্স কি বলছে, পোটেনশিয়াল এনার্জি বা যে সঞ্চিত শক্তি যেটা আমরা বলি, পোটেনশিয়াল এনার্জি ডেভেলপমেন্ট কখন হয়? যখন দুটো সেম চার্জ দে আর ক্লোজ টু ইচ আদার, তখন সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি ডেভেলপমেন্ট হয়। আবার সিমিলারলি দুটো, কি বলবো, দুটো যদি আমরা আরে এটাকে কি বলে হ্যাঁ, দুটো ডিফারেন্ট মাস m1 m2, দুটো মাস যদি একজন আরেকজনের যথেষ্ট কাছাকাছি চলে আসে, তখনও সেই জায়গা থেকে আমরা কি পাই, সেখানে আমরা পোটেনশিয়াল এনার্জির উদ্ভব দেখতে পাই।
যদি দুটো চার্জ ক্লোজ থাকে তখন সেখানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, দুটো মাস কাছাকাছি থাকে তখন সেখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা পাই। এটা খুব দরকারি জায়গা কিন্তু। তো অ্যাটমিক স্ট্রাকচারের বোর অ্যাটমিক মডেলে তুমি কি দেখতে পাবে? মূলত ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি দেখতে পাবে। তো এখানে সেটাই দেখানো হয়েছে। আর কি? এনি ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার, এখানে জিনিস খেয়াল করে দেখো, এদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করছে। তো এনি ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার ইজ কি বলে? সেন্ট্রিপিটাল ফোর্স। এনি ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্রাতিক বল বা ওই ধরনের যে জিনিসগুলো ছিল। আর এখানে যেহেতু তুমি জানো যে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটাল, শুধুমাত্র সাইনটা আলাদা হবে মেন গল্পে। তো যাই হোক, এখানে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটালের গল্প একই থাকে। আচ্ছা, প্রথমটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোথা থেকে আসছে? কুলম্বস ল থেকে পাচ্ছ। আর এটা তো বেসিক ফিজিক্স, সেন্ট্রিপিটালের যে বেসিক অ্যাপ্রোচ। তো এদের দুজনকে যখন একটা অ্যাটমিক মডেল স্টেবল হচ্ছে বা দুটো ইকুয়াল হবে, দুটো ইকুয়াল হয়ে এখান থেকে দেখো ফর্মুলা তোমার সামনে এম স্কোয়ার সিজিএস এ করা। এরপর তুমি এখান থেকে এই বোর, এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় বোর কোয়ান্টাম রেস্ট্রিকশন। তাহলে অনার্সে পড়ানো হয় আমাদের পরের লেভেলটায় যে বোর কোয়ান্টাম রেস্ট্রিকশন, এই যে জায়গাগুলো এখান থেকে লাগতে পারে। তোমরা এগুলো ফিজিক্সে পড়ে আসছো ইলেকট্রোস্ট্যাটস এর মধ্যে, তোমাদের বলার কিছু নেই আলাদা করে। আমি তবু মূল যে জায়গাগুলো, হ্যাঁ এম ভি স্কয়ার, এখান থেকে তুমি কি বার করবে? এখান থেকে তুমি ভির টার্মে এক্সপ্রেশনটা বার করবে, করে কোথায় বসিয়ে দেবে? এখানে বসিয়ে। মেন গল্প হচ্ছে এখানে। এই এখানে বসিয়ে দিলে কি হচ্ছে? এম ইন্টু এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আর কেটে গেল, গিয়ে তোমার কাছে এই দেখো ইকুয়েশন টু ইকুয়েশন ওয়ানে বসাবে, দেখো তোমার সামনে এই দিয়ে দিবে, টোটাল বিষয়টা ক্যালকুলেট করতে হবে, টোটাল জিনিসটা ক্যালকুলেট করতে হবে। फिर ले आया कि मजबूर की ये त्रासना, रहना दूर जाती पे दिल के तेरा पाना। দেখো ভালো করে দেখো, উসে মুকম্মল। এখানে যদি আমরা বড় বিষয়টাকে জাজ করি, টোটালটা তো তোমার কাজের নয়। তোমার জন্যে মূল যে বিষয়টা আমাদের নিউমেরিক্যাল সলভে যেটা দরকার হবে, আমরা যদি এই পার্টটাকে সেপারেট করে দেখো, এন স্কোয়ার বাই জেড, একে নিজের মতো ছেড়ে দাও। এবার আমি তোমাকে এখানে ক্যালকুলেশন করব না, কিন্তু একটু ভ্যালুটা বসিয়ে দিলে তোমার সুবিধা। -34 হোল স্কোয়ার গেল ই স্কোয়ার, তো 1.602 অ্যাকচুয়ালি। এই হচ্ছে কনস্ট্যান্ট এর পোর্শনটা, একবার একটু লিখে রাখো যদি কারোর দরকার হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার এনার্জি লেভেলস। অ্যাটমিক নাম্বার, এই মূল মোদ্দা বক্তব্য। তো এই যে বক্তব্যটা, এখানে তুমি এই টোটালটা যে এই যে টোটাল ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেট করো, এই ভ্যালুটা ক্যালকুলেট করে তুমি যে এক্সপ্রেশনটা পেতে পারো 0 পয়েন্ট, এই ভ্যালুটাই পাওয়া যায়, অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পাওয়া যায়।
এই যে 0.529। তো এইটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল থেকে পাওয়া রেডিয়াসের রিলেশনশিপ। বোর অ্যাটমিক মডেল থেকে পাওয়া এটা রেডিয়াস। আচ্ছা, অ্যাংস্ট্রমে দিয়েছে, তোমার পছন্দ নয়, নাই হতে পারে। তুমি কি করবে অ্যাংস্ট্রমের জায়গায়? তোমাকে এটা পিকোমিটারে দিতে পারে, তোমাকে এটা, আচ্ছা যদি এখানে দেয় এ দেখো, এটা হতে পারে, এটা দেওয়া যেতে পারে। বা তোমার এটাকে যদি ন্যানোমিটারে বলে তাহলে 0.00529 ওইভাবে যাবে। তো এটাও হতে পারে। এটা হচ্ছে বোর রেডিয়াস, এটা মেইনলি ফার্স্ট বোর রেডিয়াসের জাস্টিফিকেশনে যায়। আচ্ছা, এখানে তুমি এন আর জেড এরা দুজন ভেরিয়েবল। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যদি যদি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি বাড়ে, এ দেখো এখান থেকে তুমি নিজেই বুঝতে পারো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়া মানে কি? এনার্জি লেভেলস বাড়ছে। এনার্জি লেভেলস যত বাড়ছে অর্থাৎ তত কিছু সাইজ বাড়ছে, সাইজ বড় হচ্ছে। এটাই বলতে চেয়েছে। তো অ্যাটমিক, তো এবার এখানে যদি তোমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয় আর, অবশ্য না, জেড জায়গা থেকে তো এইভাবে বিষয়টা নয়। ঠিক আছে, আপাতত আমরা রেডিয়াসের কিছু ইন্টারনাল কম্পারিজন থাকে। আচ্ছা, ভেলোসিটি, আমি রেডিয়াসের কম্পারিজন কেন ওইগুলো যাচ্ছি। আচ্ছা, ভেলোসিটির জায়গাটা কি, ওই যে বোর কোয়ান্টাম রেস্ট্রিকশন থেকে বসিয়ে ভ্যালু, আচ্ছা এই এই যে ফর্মুলা গুলো আমি বক্স করে দিচ্ছি, তোমার ঠিক এইটাই লাগবে, এক্স্যাক্ট এটা লাগবে। এই ভ্যালুটা কনস্ট্যান্ট মিটার পার সেকেন্ডে। তোমার শুধু জেড বাই এন এর উপরে ফোকাস করতে হবে। জেড মানে অ্যাটমিক নাম্বার, এন মানে এনার্জি লেভেলস। ডিরাইভেশন কিভাবে এসছে আর কিচ্ছু নয়, এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, এবার আমরা একটু মূল জিনিসে চলে আসি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম এনার্জি? এটা তো কনক্লুশন, এগুলো দিয়ে তো প্রচুর প্রশ্ন পাওয়া যায়। হোয়াট ইজ দ্য মিনিং? আচ্ছা, একটু এনার্জির ব্যাপারে বলার দরকার আছে। টোটাল এনার্জি ঠিক আছে, এভাবে বলে দিচ্ছে বটে। আহ কয়েকটা ছোট 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 পয়েন্ট একটু ডিসকাস করার আছে। আচ্ছা, ইলেকট্রনের, তোমাকে কিরকম ভাবে বলি এটা, যে ইলেকট্রন অ্যাট ইনফিনিটি, ঠিক আছে, ইলেকট্রন অ্যাট ইনফিনিটি, এই কথাটা তোমাকে যদি কেউ অর্থ জিজ্ঞেস করে, তুমি কি বলবে? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তো এর একটা অন্য ব্যাখ্যা দিই। ধরো এইখানে আছে আমার নিউক্লিয়াস, এইখানে আছে আমার ইলেকট্রন, আর এই রিজিয়নটায় এই যে ডায়াগ্রামটা হয়, দেখো এইটা হচ্ছে আউটার মোস্ট, কনসেপ্টের জায়গা থেকে বলছি, আউটার মোস্ট শেলের জায়গা। এটা হচ্ছে আমার আউটার মোস্ট শেল। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই।
এবার আউটার মোস্ট শেল, তোমার এই প্রশ্নটা কখনো মনে হয় না যে আচ্ছা আউটার মোস্ট শেলই সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কেন? আউটার মোস্ট শেল এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে আউটার মোস্ট শেল হচ্ছে সেই বাউন্ডারি, আউটার মোস্ট শেল হচ্ছে সেই বাউন্ডারি যে বাউন্ডারি পর্যন্ত নিউক্লিয়াসের কার উপরে কন্ট্রোল থাকে, এই রিজিয়নটা পর্যন্ত নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন becomes সিগনিফিকেন্ট। মানে আউটার মোস্ট হচ্ছে সেই বাউন্ডারি যে বাউন্ডারি পর্যন্ত নিউক্লিয়াসের উপরে, মানে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা ক্ষীণ থেকে ক্ষীণতর হবে এবং মিনিমাম আমরা কোথায় দেখতে পাবো? আউটার মোস্ট শেল। এবার ইলেকট্রন অ্যাট ইনফিনিটি, এই জায়গাতে একটা মিসকনসেপশন যেটা ঘোরাফেরা করে, এনিথিং, ভালো করে বুঝবে এইখানে যে মিসকনসেপশনটা ঘোরাফেরা করছে, এনিথিং আউটসাইড টু দা ভ্যালেন্স শেল। মানে আউটার মোস্ট শেল হচ্ছে সেই বাউন্ডারি যে বাউন্ডারি পর্যন্ত নিউক্লিয়াস ইলেকট্রনটাকে খুব অল্প হলেও অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন দেখাবে। যে মুহূর্তে ইলেকট্রনটা ওই আউটসাইড মানে ওই ভ্যালেন্স শেলটাকে টপকালো, জাস্ট ওটাকে টপকালো, ইট কনসিডার অ্যাজ ইনফিনিটি। এই জায়গাটা কিন্তু খুব এসেনশিয়াল একটা পয়েন্ট, এইটাকে বলবো আমরা ইনফিনিটি। এবং এই ইনফিনিটিতে থাকা অবস্থায়, মানে তার মানে কি, এই ইলেকট্রনটা এখন নিউক্লিয়াসের সমস্ত রকম ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে মুক্ত। যেহেতু এটা সমস্ত রকম ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে মুক্ত, তাই জন্য কি হবে, ইলেকট্রনটা কি করছে সেটা আর এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে আসবে না। নট ইন দা এরিয়া অফ ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে এটা আর আসবে না। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট যে কেন তুমি ভ্যালেন্স শেল বা সর্ববহিস্থ কক্ষকে এতটা গুরুত্ব দাও। সর্ববহিস্থ কক্ষ বা ওই জায়গাটা হচ্ছে সেই বর্ডার লাইন, যে বর্ডার লাইন পর্যন্ত নিউক্লিয়াসের উপরে ইলেকট্রনের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের সামান্য থেকে সামান্যতম হলেও কন্ট্রোল থাকে। আর যে মোমেন্টে ওই পয়েন্টটাকে অ্যাভয়েড করা পরে ওই পয়েন্টটাকে ওভারকাম করা হলো, ইট সিমস টু ইনফিনিটি। এবং এই ইনফিনিটি থাকা অবস্থায় ইলেকট্রনের এনার্জি কত? জিরো। এটাকেই জিরো এনার্জি স্টেট বলা হয়। এটাই হচ্ছে ইলেকট্রন অ্যাট ইনফিনিটি, তাকে কি বলবো আমরা? জিরো। খুব এসেনশিয়াল পয়েন্ট হিসেবে ম্যাটারটা উঠে এলো। তো যাই হোক, এবার আমরা কাজের পয়েন্টে আসি। তো এবার একটা ইলেকট্রন যেটা ইনফিনিটিতে আছে, খুব ভালো কথা। এবার ইনফিনিটি মানে কি হচ্ছে নিউক্লিয়াসের সেই ইলেকট্রনটার উপরে আদৌ কোনো কন্ট্রোল। এবার কি করা হলো, তোমাকে এখানে কেন এটা বলতে, এবার এই ইলেকট্রনটাকে তোমাকে আউটার মোস্ট শেল বা ওই যে রেঞ্জের মধ্যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ওয়ার্ক করে এই পর্যন্ত নিয়ে আসতে বলা হয়।
এবার এটা তো খুব স্বইচ্ছায় হবে না, অলরেডি একজনের এনার্জি জিরো, তোমাকে এবার কি গ্র্যাভিটেশনাল পুলের অপোজিট ডাইরেকশনে কাজ করতে হচ্ছে, তাহলে তোমাকে আরো এনার্জি ডেলিভার করতে হচ্ছে। ফাইনালি কোনো একটা সার্টেন ডিস্টেন্স থেকে এই জায়গাটা পর্যন্ত আসতে বেশ খানিকটা ওয়ার্ক ডান করতে হয়, এবং এটাই দেখা যাচ্ছে যে ফাইনালি এনার্জির যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে আমরা একটা নেগেটিভ চার্জ পাই। এই নেগেটিভ চার্জটা কাকে ইন্ডিকেট করে? এই নেগেটিভ চার্জটা স্পেসিফিক্যালি এটাই বোঝায়, এই যে পোটেনশিয়াল এনার্জি, এই যে এই নেগেটিভ চার্জটা কি ইন্ডিকেট করে? এই নেগেটিভ চার্জটা ইন্ডিকেট করে যে দ্য ইলেকট্রন ইজ বাউন্ড টু দি নিউক্লিয়াস, অথবা ওই ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন ফোর্স ওয়ার্ক করছে অথবা করবে। ওইটার ওপরে ইলেকট্রনের ওপরে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন ফোর্স ওয়ার্ক করছে, তার মানে দ্য রেসপেক্টিভ ইলেকট্রন ইজ আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ দ্য নিউক্লিয়াস। এই জন্য এবার কি বললাম, যেহেতু একজন অলরেডি জিরো এনার্জিতে আছে, সেখান থেকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফিল্ডে নেওয়ার জন্য খানিকটা আরো অ্যাডিশনাল ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে জিরো, যার কাছে কিছুই নেই, সে যদি আরো নিজের থেকে দিয়ে দেয়, তাহলে ম্যাথামেটিক্যালি ভাবো না, সে নেগেটিভ হয়ে যাবে না? তাই হয়েছে এখানে। আর কি, এখানে তুমি বলতে পারো যে স্যার এখানে পোটেনশিয়াল এনার্জি আমি কেন লিখলাম, অনেকের প্রশ্ন হতে পারে। কারণ তুমি একটা জিনিস দেখো, কি বললাম, দুটো চার্জ when they are close to each other it causes electrostatic potential energy, when two masses are close to each other তখন সেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এবার তুমি নিউক্লিয়াসের মধ্যে পাচ্ছ পজিটিভ, আর ইলেকট্রন বাবাজির মধ্যে পাচ্ছ নেগেটিভ। তাহলে যখন তাকে তুমি আউটার মোস্ট পর্যন্ত নিয়ে এসছো ধরে নিলাম, তার মানে কি নিউক্লিয়াস আর ইলেকট্রন পজিটিভ এর নেগেটিভ দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কিছুটা হলেও কাজ করবে। দিস পোটেনশিয়াল এনার্জি ইজ কল্ড ইলেকট্রো, এবং সেটাই হলো রেসপন্সিবল ফর দি জেনারেশন অফ পোটেনশিয়াল এনার্জি। আরো প্রিসাইসলি বললে ইলেকট্রোস্ট্যাটিক। এখানে তো আমার এর পরে যে অ্যাডভান্স, ওই মেন্স অ্যাডভান্সের মতন আমি চেয়েছিলাম করতে, কিন্তু আপাতত যেহেতু ডাব্লিউবি যে প্যাটার্ন আছে সেই অনুযায়ী আমাকে প্যাটার্নটাকে মাথায় রেখে চলতে হবে না। আচ্ছা, কুলম্বস ল থেকে এটা পাওয়া যাবে Q1 Q2। এবার Q1 Q2 এর মধ্যে কি, তুমি এই জায়গাটাকে যদি ফোকাস করো, নিউক্লিয়াসের চার্জ আমরা জেড ই দিয়ে ডিনোট করব, ইলেকট্রনকে ডিনোটেড বাই স্মল ই। তাহলে বসিয়ে দেওয়া যাক, Q1 এর জায়গায় বসালাম জেড ই, Q2 এর জায়গায় ই, দেখো মাইনাস কে জেড স্কোয়ার। আচ্ছা, এইখানে একখানা প্রশ্ন আছে। এবার টোটালটা যদি তোমায় বার করতে বলে, টোটাল, তাহলে টোটাল যখন বার করবে তখন তো তুমি এইভাবে থাকবে? নিশ্চয়ই নয়। টোটাল বার করতে গেলে, টোটাল বার করতে গেলে, আচ্ছা এই দেখো টোটালটা বার, এই যে এটা লিখে দিলাম তো, এটা লিখে দেওয়া যায়। আমি একবার ছোট্ট করে যদি দেখি, দেখ, কে জেড স্কোয়ার মাইনাস যেমন আছে থাক, টি আর, আচ্ছা এটা কি করলাম, নিউক্লিয়াসটা ইনফিনিটিতে ছিল, তুমি ইনফিনিটি থেকে একটা সার্টেন ডিস্টেন্সে নিয়ে আসছো, তার মানে আর ইনফিনিটি থেকে এইটা ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে আর ওয়ান মাইনাস ইনফিনিটি মানে জিরো। করছি সব করছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কারেক্ট সব করছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, প্লাস ওরকম নয়, প্লাস হ্যাঁ। তাহলে এখানে কি আসবে, কে জেড স্কোয়ার
1/-1/r, 1/∞ মানে 0। এ দেখো মাইনাস কে, এটা হচ্ছে অরিজিনাল জাস্টিফিকেশনটা। টোটালটা বার করতে গেলে এই যে কে জেড স্কোয়ার আমার ইচ্ছে হলো বসিয়ে দিলাম, একদমই নয়, ইন্টিগ্রেশন করে এই ভ্যালুটা পাওয়া যায়। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার এর ভ্যালু একটু আগেই তুমি প্রুফের শুরুর দিকে লিখে এসছো, কোথায় গেল এটা, হয়তো ওটা পাই না, এই যে দিস ইজ এম ভি স্কোয়ার, হ্যালো স্যার, এম ভি স্কোয়ার সরি, এইখানটা তুমি পাও এম ভি স্কোয়ার বাই মানে জেড স্কোয়ার বাই আর, দুটো চলে এলো। এবার কাইনেটিক পোটেনশিয়াল অ্যাড করো, টোটাল এনার্জি তোমার সামনে। আচ্ছা এখান থেকে বেশ কয়েকটা রিলেশন বার করা যেতে পারে। টোটাল এনার্জি ডিরাইভেশন তো লাগবে না, জেড ই স্কোয়ার বাই 2r মাইনাস, তাহলে টোটাল এনার্জি কি আসবে, জেড ই স্কোয়ার বাই আর, হাফ মাইনাস ওয়ান মানে হচ্ছে -হাফ, তার মানে টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস, হয়ে গেল। এখান থেকে অনেক টাইপের গবেষণা উঠে আসতে পারে, যে মূল দু তিনটে কথা বলে দেওয়ার আছে সেগুলোর উপরই ফোকাস করি। আচ্ছা দেখো, পোটেনশিয়াল আর টোটালের মধ্যে কি পার্থক্য, মাইনাস কে জেড স্কোয়ার বাই আর, এটা মাইনাস কে জেড স্কোয়ার বাই, এটা হাফ আছে শুধু। আচ্ছা আমি তাহলে এটা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইকুয়াল দ্যাট, ভেরি সরি, টোটাল এনার্জি ইকুয়াল টু কি দেওয়া যেতে পারে, হয়ে গেল ফার্স্ট রিলেশন, বেরিয়ে গেল। সেকেন্ড রিলেশন কি, আচ্ছা সিম্পলি এটা পাবো, হবে এবং আরেকটা, পোটেনশিয়াল আর টোটাল আছে, দেখি পোটেনশিয়াল মাইনাস কে স্কয়ার বাই আর, তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, এই তিনটে রিলেশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, লাগবে। সবই দিয়ে দিয়েছি আই গেস, দিয়ে দিয়েছি না, এই তো। আচ্ছা টু ইন পোটেনশিয়ালের জায়গাতে বলতে হয়, এখানটাতে একটুখানি ছোট্ট একটা চেঞ্জ দরকার। হ্যাঁ মাইনাস থাকবে, এই রিলেশন বই সবই দেওয়া আছে পরপর। আচ্ছা আচ্ছা, এখানে টোটাল এনার্জি তো রয়েছে তোমার সামনে, এখানে একটা জিনিস বলার, এই দেখো এক্সপ্রেশনটা যা আসছে, এই এক্সপ্রেশনে এগুলো কিন্তু প্রতিটা ইনফরমেশন কাজে লাগবে। এখানে আমি দেখো কে যে প্রত্যেকটা যা সেখানে ভ্যালু বসিয়ে গেছে, ভ্যালু বসিয়ে যে জায়গাগুলো উঠে এলো তোমার জন্য, প্রতি কটা ভ্যালু কিন্তু এসেনশিয়াল প্রত্যেকটা, মানে আমার ইচ্ছে তোমার ইচ্ছের উপরে কিচ্ছু যায় আসে নেই, যেগুলো যে কটা রয়েছে, এটা কেমিস্ট্রিতে না লাগুক ফিজিক্সে লাগবে, ফিজিক্সে না লাগবে কেমিস্ট্রিতে লাগবে,
এখানে ফিজিক্স কেমিস্ট্রি খুব ক্লোজলি রিলেটেড, পুরোটাই লাগবে। এই কনভার্সন গুলো নিয়ে খামোখা যাচ্ছি না। আর আর এই এক্সপ্রেশনটা মনে রেখে দিচ্ছি, এটা আমার রিডবার্গ ইকুয়েশন প্রুভের ক্ষেত্রে লাগবে। রিডবার্গ ইকুয়েশনের জন্য এটা দরকারি হবে। আচ্ছা, আর কি একটা জিনিস যেটা, হ্যাঁ, কাইনেটিক এনার্জির সঙ্গে রেডিয়াস যে বেসিক রিলেশন গুলো আছে, হ্যাঁ, ডিস্টেন্স যত বাড়বে, রেডিয়াস যত বাড়বে, কাইনেটিক এনার্জি ন্যাচারালি তো বিষয়টা ডিক্রিজ করবে। ঠিক আছে, এইখান থেকে তো বেসিক ইনফরমেশন গুলো তো ঠিক আছে, দরকারি। আর ওই জিরো এনার্জির কনসেপ্টটা তো বলেই দিলাম, আর ছোট ছোট কি কয়েকটা জায়গা আছে। আয়োনাইজেশন এনার্জি, তাহলে দেখো, এই যে প্রথম স্টেটমেন্টটা কত কিছু বোঝার থাকে। প্রথম এর একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলে দিই। আয়োনাইজেশন এনার্জি কাকে বলে? মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু লিবারেট গ্রাউন্ড স্টেট টু। আচ্ছা, আমার এখানে একটা অন্য প্রশ্ন আছে, যে তুমি এই কথাটা কেন বলছো? এটা তো না বোঝা, না বলাই দরকার ছিল। কেন মিনিমাম এনার্জি রিকোয়ার্ড কথাটা বলা হচ্ছে? তার খুব সহজ উত্তর হচ্ছে, মিনিমাম এনার্জি এই কারণে দরকার যে অলরেডি অলরেডি আয়োনাইজেশন এনার্জি যখন হয়, আয়োনাইজেশন এনার্জি মানে সেই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা কিনা প্রেজেন্ট at the valence shell, লাস্ট শেলে জিনিসটা প্রেজেন্ট আছে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাট দি ভ্যালেন্স শেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো ভ্যালেন্স শেল বা লাস্ট শেলে যে প্রেজেন্ট আছে তার কথা বলছি। এবার তুমি বলতে পারো যে স্যার ঠিক আছে, তাতে কি যায় আসে? তাতে অবশ্যই যায় আসে। যে ইলেকট্রনটা লাস্ট শেলে প্রেজেন্ট থাকবে, বোঝো, যে লাস্ট শেলে প্রেজেন্ট থাকবে তার এনার্জি ন্যাচারালি বেশি হবে। যে লাস্ট শেলে প্রেজেন্ট থাকবে তার এনার্জি ন্যাচারালি বেশি হবে। তাহলে সেখান থেকে ধরো যে অলরেডি হাইলি এনার্জাইজ, এনার্জির সঙ্গে স্টেবিলিটির ইনভার্স রিলেশনশিপ, যে হাইলি এনার্জাইজড অলরেডি নিউক্লিয়াসের থেকে একটা ক্ষীণ অ্যাট্রাকশন পাচ্ছে, তার রিমুভালটা ইজিয়ার নয়। তাই জন্য তো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু গ্রাউন্ড সেট, এটাই তো গল্প। আর কি, এই জন্য মানে মিনিমাম। আচ্ছা, আরো একটা জিনিস, আয়োনাইজেশন এনার্জি, আচ্ছা, ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি কত হতে পারে? এখানে দিই, আচ্ছা, ইলেকট্রনের এই যে ভ্যালু গুলো এলো, ধরো এখান থেকে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এবার জেড সব জায়গাতে আমরা আপাতত ধরে নিচ্ছি 1। এবার এন এর চারটে ভ্যালু তোমায় দিলাম, 1, n equal to 2, n equal to 3, n equal to 4। E1 এর ভ্যালু -13.6 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট, E3 -1.51 ইলেকট্রন ভোল্ট, আর N4। এই যে চারটে ভ্যালু, এই যে চারটে ভ্যালু, এই চারটে ভ্যালুর কি স্পেসিফিকেশন আছে? এই চারটে ভ্যালুর স্পেসিফিকেশন হচ্ছে, কি স্পেসিফিকেশন? এই চারটে ভ্যালুতে একটা কমন জিনিস আছে। দেখো, যত n এর ভ্যালু বাড়ছে, যত n এর ভ্যালু বাড়ছে, তত আমরা কি দেখতে পাচ্ছি? যত n এর ভ্যালু বাড়ছে, তত এনার্জির ভ্যালুটা কি হচ্ছে, দেখো, গ্র্যাজুয়ালি বাড়ছে। দেখতে পাচ্ছ? যত n এর ভ্যালু বাড়ছে, তত এনার্জির ভ্যালুটাও গ্র্যাজুয়ালি বাড়ছে। এটাই বলতে চাইছি, যত n এর ভ্যালু বাড়ছে তত এনার্জির ভ্যালুটাও
গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, সেটাই দিয়েছে। দেখো, তার মানে কি, এন বাড়লে কি বোঝায়? এন বাড়লে এনার্জি লেভেলটা বাড়ছে। এবার এনার্জি লেভেলটা যদি বাড়ে, তার মানে এন এর সঙ্গে এনার্জি রিলেশনটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এনার্জির জায়গাটা বাড়বে। এবং ফাইনালি যখন তুমি আয়োনাইজেশন এনার্জি হবে, আয়োনাইজেশন এনার্জিতে কি করছো তুমি? ইলেকট্রনটাকে আউটার মোস্ট থেকে বের করে দিচ্ছ। আচ্ছা, আউটার মোস্ট কি? আউটার মোস্ট হচ্ছে সেই জায়গা, যে জায়গা পর্যন্ত নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ওয়ার্ক করে। আর যে মোমেন্টে আমি আউটার মোস্টটাকে ওভারকাম করছি, আমি ইনফিনিটিতে চলছি। তার মানে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে n এর মান ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। এটা প্রুফ করে দেয় যে অ্যাট ইনফিনিটি ইলেকট্রনের এনার্জি 0। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি ভ্যালু। আর এটা কি? ফার্স্ট বোর অরবিট। মিনিমাম এনার্জি ভ্যালু। এটা হচ্ছে জাস্টিফিকেশন। এই হলো মোদ্দা গল্প এখানে। এনার্জি, এক্সাইটেশন মানে হচ্ছে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে আপলিফট করতে যে এনার্জি অ্যাবজর্ব করছে। আবার সেপারেশনে কি? মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এক্সাইটেড স্টেট, মানে এক্সাইটেড থেকে লোয়ার এনার্জি স্টেটে, মানে রেডিয়েশন একটা, একটা অ্যাবজর্পশন একটা। এই এনার্জি রিকোয়ার্ড টু শিফট অ্যান ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু এনি এক্সাইটেড স্টেট। এই যে, আর কি, অল দিস, হ্যাঁ এইগুলো অলওয়েজ পজিটিভ হবে, দেখিয়ে দিলাম তো। এই যে 0, অলওয়েজ এটা পজিটিভ হবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সের বাইরে চলে যাচ্ছে, যতক্ষণ তুমি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সের মধ্যে থাকবে ইউ আর নেগেটিভ। যে মোমেন্টে, দেখো প্রত্যেকটা 3টে ডেফিনেশনের মধ্যে সেই কথাটাই তো বলা রয়েছে। ওকে, আচ্ছা এই দেখো রিডবার্গ ইকুয়েশন এখান থেকে স্পেকট্রার কথা বলবে। স্পেকট্রার মেইন জাস্টিফিকেশন কি? ইলেকট্রনের শিফটিং বা ট্রানজিশন অফ ইলেকট্রন। এখান থেকে রিডবার্গ ইকুয়েশন খুব সুন্দরভাবে ডিটেল প্রুফটা দেওয়া আছে। এবার ডিটেল প্রুফ কি আমাদের দরকার আছে? নিঃসন্দেহে নয়। নিউ বার দিয়ে সমস্ত কিছু আমাদের জন্য যে জায়গাটা প্রয়োজন, তোমার এখানে এই নোটসটা যেভাবে রেডি করে দেওয়া আছে, মোর দ্যান এনাফ। এগুলো তো মেন স্ট্রেন্থ, এখান থেকে অনেক ভেরিয়েশন দেয়, অনেক কিছু দেয়। রিডবার্গ ইকুয়েশন নিয়েও আলাদা করে কিছু করতে হবে না। আচ্ছা, রিডবার্গ ইকুয়েশন স্পেকট্রা, এই হাইড্রোজেন লাইন স্পেকট্রাম, হ্যাঁ এখান থেকে একটা ইম্পর্টেন্ট জাস্টিফিকেশন। এটাও বোর অ্যাটমিক মডেলের কাজ, এটাও রাদারফোর্ড অ্যাটমিক মডেল কিন্তু বলেনি। আচ্ছা, বোর অ্যাটমিক মডেলের একটা ইন্টারেস্টিং বিষয় জানো? বোর অ্যাটমিক মডেলে রেডিয়াস, এনার্জি, এই দুটো জায়গা এবং এই জায়গাটা, এটা কারেক্ট। বাকি জায়গা কিন্তু বোর অ্যাটমিক মডেলে কারেক্ট নয়। আচ্ছা, এখানে আমরা স্পেকট্রার ক্ষেত্রে জানি আমাদের সিলেবাসে কি আছে, অ্যাবজর্পশন আর এমিশন দু রকমের স্পেকট্রা হয়। আমাদের মেইনলি রয়েছে এমিশন স্পেকট্রা। এবং এমিশন স্পেকট্রার মধ্যেও আমরা যে সিরিজগুলো পেয়ে থাকি, আচ্ছা এই যে যে সিরিজগুলোর বিষয় বলা আছে এখানে, কে কোন রিজিয়নে থাকে সেটা যেমন ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই যে যেটা বললাম, রিডবার্গ, নেই কোনো দাবিদার, এই রিডবার্গ ইকুয়েশন। এবার রিডবার্গ ইকুয়েশনের মধ্যে যে জায়গাটা এসেনশিয়াল সেটাই আসি। যেমন ধরো n1
ইনটু n1 বলে দেখো n1 এর ভ্যালু কি, n1 এর ভ্যালু কিন্তু অলওয়েজ ফিক্সড, এল বাই মানে লাইম্যান, VAL পামা, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, এমিশন লাইন ছিল, হামফ্রে। প্রত্যেকটা বিষয় এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার কাছে এই যে রিডবার্গ ইকুয়েশনটা রয়েছে, রিডবার্গ ইকুয়েশন উইল বি দা কি। এখানে n1 এর ভ্যালুটা ফিক্স থাকবে, n2 এর ভ্যালুটা কিন্তু ভেরিয়েবল হবে। আরেকটা কি প্রবলেম সলভিং এখান থেকে কাজে আসবে, আমি একবারে বলে দিই, আগে পরে পরে থিওরিতে দেওয়াই আছে। n1 টা আমি জানি, আর কি আরেকটা বিষয় হচ্ছে এখানে যেমন এই যে লাইম্যান যেটা রয়েছে, লাইম্যান পরে হচ্ছে ইউভি রিজিয়নে আল্ট্রাভায়োলেট, বামার একমাত্র যে ভিজিবল রিজিয়নে পড়ে। এরা দুজন আইআর বা ইনফ্রারেডে পড়ে, আর এরা ফার ইনফ্রারেড রিজিয়নে এদেরকে দেখতে পাওয়া যায়। তোমাকে এগুলো দিতে পারে, এনসিআরটি টেক্সট বুকেও আছে আর আমাদের ছায়াপত্র সবই আছে। এটা একটা জায়গা। এখান থেকে প্রবলেম সলভিং এর একটা টেকনিক জেনে রাখা ভালো। আচ্ছা, এনার্জির সঙ্গে ওয়েভলেংথ ইনভার্সলি রিলেটেড, তাহলে তোমাকে প্রবলেমের ক্ষেত্রে শর্টেস্ট আর লংগেস্ট ওয়েভলেংথ দিয়ে না কোয়েশ্চেন আসবে। শর্টেস্ট আর লংগেস্ট ওয়েভলেংথ দিয়ে কোয়েশ্চেন আসবে। দেখো শর্টেস্ট ওয়েভলেংথ যখন বলবে ল্যামডা মিনিমাম, তাহলে তখন এনার্জি কি হবে, এনার্জি যদি ম্যাক্সিমাম হয় n1 হচ্ছে ফল্ট এনার্জি লেভেল, আর আমাদের n2 হচ্ছে ফিক্সড, অলওয়েজ ফিক্সড। এটা প্রবলেম সলভিং এ মারাত্মক ইম্পর্টেন্ট টেকনিক। n1 গেল, এটা একটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল জায়গা শর্টেস্ট ওয়েভলেংথের জন্য। আর কি আরেকটা দিতে পারে তোমায়,
যদি লংগেস্ট ওয়েভলেংথ জিজ্ঞেস করে, লংগেস্ট ওয়েভলেংথ তোমায় জিজ্ঞেস করলে তুমি কি কি বলবে? ল্যামডা ম্যাক্সিমাম, ডেল্টা ই মিনিমাম, n1 সেম অ্যাজ অ্যাবাভ, ওপরে যা ছিল, আর n2 কি হবে? এটা অলওয়েজ n1 প্লাস, এটা খুব এসেনশিয়াল ফ্যাক্ট হতে চলেছে কিন্তু n1 প্লাস 1 হচ্ছে n2, এটা হচ্ছে মোদ্দা গল্প। প্রবলেম সলভিং এ খুব ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে, এই তো গল্প এখান থেকে। এই এখানে প্রত্যেকটা রিজিয়ন পরপর বলে দিয়েছে। ও আরেকটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস যদি ক্যালকুলেট করতে বলে, এই ফর্মুলাটায় সব চলে আসবে। এটা দিয়ে সব চলে আসবে, টোটাল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস। এই যেখানে পুরো সুন্দর করে দেওয়া আছে কার কি কে কোন রিজিয়নে পড়বে। আচ্ছা, এখানে দুটো যদি বলতে বলে, এটা হচ্ছে ফার্স্ট লাইম্যান লাইন বা আলফা দিয়ে ডিনোট করে, সেকেন্ড বিটা, থার্ড গামা, ডেল্টা, ওমেগা, এপসাইলন, এরকম ধরনের, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এইভাবে যাবে। ফার্স্ট লাইন প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখো প্রতিটা কেসে n1 যেখানে লাস্ট যে লোয়েস্ট এনার্জি লেভেলটা প্রত্যেকটার জন্য কিন্তু ফিক্সড, ওই জন্য লোয়েস্টটা দেখে বুঝে নিতে হয় অরিজিনালি কার কথা বলেছে, অরিজিনালি কার কথা বলা হয়েছে। চলো ডান। এটা সুন্দরভাবে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, দেখো যে কি পয়েন্টস গুলো বললাম, যে ফর্মুলা গুলো বললাম, হ্যাঁ n ইকুয়াল টু n মাইনাস 1, সমস্ত কিছু ইলাবোরেট করে দেওয়া আছে, যতটুকু দরকার মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। আর বেসিক যে লিমিটেশনস গুলো সেগুলো তো এই যে বোর ডাজন্ট এক্সপ্লেইন দ্য স্পেকট্রাম। হ্যাঁ, বোর অ্যাটমিক মডেলের প্রথমেই বলি, বোর অ্যাটমিক মডেল কখনোই মাল্টি ইলেকট্রন সিস্টেমে প্রযোজ্য নয়। আর কি, বোর অ্যাটমিক মডেলে এই যে দেখো বলে দিয়েছে, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিভলভিং, হ্যাঁ NH/2 এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর বোর অ্যাটমিক মডেলে এই যে বোর থিওরি এক্সপ্লেইন দ্য ফাইন লাইন, হ্যাঁ এইটাও আছে। আর বোর অ্যাটমিক মডেলে যেটা বললাম যে স্পেকট্রাল জিম্যান এন্ড স্টার্ক এফেক্ট যেটা বলা হয়, আর যে ক্লাসিক্যাল ল অফ ফিজিক্স উইথ, এই মানে বোরের ক্ষেত্রে যেটা মেজর প্রবলেম ছিল, বোর কি করেছিলেন, ইলেকট্রনকে অ্যাজ পার্টিকেল কনসিডার করেন, যেটা একটা মারাত্মক ভুল, যেটা একটা মারাত্মক ভুল। বোর কি করেছিলেন, ইলেকট্রনকে অ্যাজ পার্টিকেল কনসিডার করেছিলেন, সেই ভুলটা করা যাবে না, সেটাই ওখানে বলেছে। দেখো, বোর ইন্টার রিলেটেড কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন এন্ড ক্লাসিক্যাল ল অফ ফিজিক্স উইদাউট এনি, বলেই দিয়েছে। হয়ে গেল, এই তো মূল মোদ্দা বক্তব্য, ছোট্ট জায়গা। হ্যাঁ, আচ্ছা কিছু ছোট্ট প্রশ্ন দেখে নেওয়া যাক, কিছু কোয়ারিজ। আচ্ছা দেখো, এই ধর যে ধরনের প্রশ্ন এখানে আছে, যে রেডিয়াস অফ দ্য থার্ড অরবিট অফ হাইড্রোজেন, থার্ড অরবিট, তাহলে ফোর্থ অরবিট অফ Li2 প্লাস কত হবে? বলো বলো বলো। আর এবার ডাইরেক্ট রিলেশন দিয়ে করা যায়, বলো কি হতে পারে। মানে আমি যদি এখান থেকে বলি, আচ্ছা 0.53 অ্যাংস্ট্রম যেটা, এটা তো সবার জন্যই ফিক্সড,
এটাকে আমরা কি নিয়ে নেব, এ নট, কি বলেছে, থার্ড বোর অরবিট। আচ্ছা, থার্ড বোর অরবিট মানে 3 স্কোয়ার বাই 1, এটা বলে দিয়েছে এক্স। তাহলে তোমার এক্স ইকুয়াল টু কি লিখতে পারো তুমি, 9 a0। a0 হচ্ছে বোর রেডিয়াস, হ্যাঁ, তাহলে a0 ইকুয়াল টু x/9, এটা প্রথম দিক থেকে আমরা বার করে রাখলাম। এবার বলেছে রেডিয়াস, কি হতে পারে দেখো, a0 ইন্টু 4 স্কোয়ার, তাহলে কত আসতে পারে, x/9 ডান। ব্যাস, এই তো গল্প, ডিরেক্ট হয়ে যাবে, ডিরেক্ট সলভ করা যাবে। তারপর হচ্ছে কারেক্ট অর্ডার অফ ফার্স্ট বোর অরবিট, কিচ্ছু না, ফর্মুলায় ফার্স্ট বোর অরবিট, তো প্রথমটা কি হবে, 0.53 অ্যাংস্ট্রম এন স্কোয়ার বাই জেড, এটা হবে কি 0.53, আমি একদম কোনো ট্রিক ফিকে যাচ্ছি না, আমি একদম ভেঙে করছি, কত হবে এন স্কোয়ার, 1 স্কোয়ার, 0.53, মানে তুমি এটাকে 0.53 বারবার লেখারও দরকার নেই তোমাকে, আমি এখান থেকে না আরো ছোট করে, আরো ছোট করে দেওয়া, কিভাবে, এ নট হিলিয়াম প্লাসের ক্ষেত্রে a0/2 ফার্স্ট বোর অরবিট, তো a0/3, তার মানে কি, ব্যাস, রেডিয়াস, মানে এরকম ভাবে বলছি, হ্যাঁ হ্যাঁ, 1/z, সব থেকে বড় অপশন এ আসবে, ডাইরেক্ট রিলেশন। তুমি ম্যাথামেটিক্যালি ভাবো না, এইসব এইসব দেখতে হবে, এ নট মানে 53 পিকোমিটার, এটা 53/2, 26.5, 53/3, কত আসবে, ওই 17 পয়েন্ট সামথিং, 53/4, 13, হয়ে গেল, ছোট, না না। আচ্ছা 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 আচ্ছা, এই একটা জিনিস একটু ভুল হয়ে গেল, পড়া হলো না, এই একটা জিনিস একটু পড়া হয়নি, দাঁড়াও দাঁড়াও, ওইটা টাইম থেকে ওটা করে দিচ্ছি। আচ্ছা, তুমি এখানে কোনটা আছে, এনার্জির জায়গা থেকে বলেছে কারেক্ট রিলেশনশিপ মেনটেন করো, কিভাবে করবে, নাম্বার 4-এ কি অ্যাপ্রোচ রাখবো, নাম্বার 4-এ কারেক্ট রিলেশনশিপ চেয়েছে, তো অসুবিধা কিছু নেই, কারেক্ট রিলেশনশিপ বলতে কারেক্ট রিলেশনশিপ চাওয়া হয়েছে, তো অসুবিধা কিছু নেই, ধরো হাইড্রোজেন হিলিয়াম ফিলিয়াম আছে, ধরো -13.6, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, E1, E2 হিলিয়াম প্লাসের -13.6 টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ও সরি, হ্যাঁ, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, E3 Ni2 প্লাস হিলিয়াম প্লাস, হয়ে গেল এটা, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, চারটে, দেখো E1, E2 অফ He প্লাস, E3 অফ Li2 প্লাস, E4 অফ বেরিলিয়াম 3 প্লাস, তো কি হচ্ছে,
এনটা প্রত্যেক জায়গায় চেঞ্জ হতে থাকছে, এন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এন জেড দুটোই চেঞ্জ হচ্ছে, এন জেড ই ফোর। তো চারটেতেই -13.6, তো ইকুয়াল আসছে। আচ্ছা, following permissible not a permissible value of angular momentum for hydrogen কি হতে পারে বলো? এখানে একটাও নয়, মানে এখানে কি হয়, তোমার কি বলেছিলাম, এন এর ভ্যালু mvr equal to nh by 2 পাই, তাহলে n equal to 1 2 3 হোল নাম্বার ফ্র্যাকশন নয়। কারেক্ট আনসার হচ্ছে n must be হোল নাম্বার। তারপরে কি বলছে, ভেলোসিটির জায়গাতে কি হবে ফর্মুলা দেখো, ভেলোসিটির জায়গাতে ভেলোসিটির জায়গাটা কি হবে বলো, থার্ড অরবিট, হাইড্রোজেন অ্যাটমের ভি দিয়েছে, তাহলে থার্ড অরবিটে কি হবে, থার্ড অরবিট অফ Li2+, কি হতে পারে, Z/n, মানে ওই তো ভেলোসিটি, ওই Z/n মানে থার্ড অরবিট অফ Li2+, থার্ড অরবিট মানে একই হবে, ভি আসা উচিত আনসার। কেন বলছি ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Z/n, তাহলে থার্ড অরবিট বলেছে অফ Li2+, Li2+ এর জন্য Z এর ভ্যালু 3 আর n এর ভ্যালু থার্ড অরবিট বলেছে তাই 3, তো দুটো গেলে তো একই পড়ে থাকে, তাহলে আনসার উইল বি অপশন এ। দেখো ইটস ভেরি ইজি, তুমি নিজে ভেবে দেখো, আমি বলছি না। হলো তারপর ডাইরেক্ট প্রশ্ন আছে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এক্সাইটেড লেভেল, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি অফ হাইড্রোজেন -3.02, মানে মাইনাস, মানে কত হচ্ছে, কে জেড স্কোয়ার বাই আর, টোটাল এনার্জির সঙ্গে, হ্যাঁ এই দেখো এটা কি হবে, টোটাল এনার্জি কি হয়, টোটাল এনার্জি আর পোটেনশিয়ালের রিলেশনটা দেখে নেওয়া যাক, টোটালের সাথে তোমাকে দেখিয়ে করাবো। এই যে টোটাল আর পোটেনশিয়াল, এই যে টোটালে -1/2 ইনটু পোটেনশিয়াল, বলো, হাফ ইনটু পোটেনশিয়াল, কোন অপশনটি হবে? এবার এটাকে এই একটা রিলেশন দিয়ে হয়, আরেকটা বলা যায়, আরেকটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে পোটেনশিয়াল মানে কি, মাইনাস কে জেড স্কোয়ার বাই আর, তো আর হলে মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার বাই জেড, মাইনাস কে, এটা হলো, এবার এটা গেল, আর টোটাল হলে, টোটালের ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে, কাইনেটিক পোটেনশিয়াল করে ওই মাইনাস কে জেড স্কোয়ার বাই 2r মাইনাস কে স্কোয়ার জেড বাই 2r, দেখ এখানে কে স্কোয়ার থেকে যদি একই অ্যাপ্রোচ,
একই অ্যাপ্রোচ, তার মানে এখানে কি হচ্ছে, পুরো বিষয়টা সেকেন্ড বোর অরবিট হবে। হাফ হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, দেখো জেড রিমেইনস কনস্ট্যান্ট, দেখো হাইড্রোজেন দুটো জায়গাতেই বলেছে, তার মানে হচ্ছে জেড রিমেইনস কনস্ট্যান্ট only n n ভ্যারিজ, তাহলে n যদি ভ্যারি করে হাফ হবে। b will be the key factor, b will be the key factor। তারপরে কি হচ্ছে, এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম গ্রাউন্ড স্টেট, এনার্জি অফ দ্য লেভেল, এ তো একদম ডাইরেক্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ -13, অবশ্য ডাব্লিউবিজিতে এরকমই দেয়, আমাদের মেথস অ্যাডভান্সের জায়গা নয়, সেটস মেন্সে যদি এরকম দেয় এখন হাইড্রোজেন, হ্যাঁ -13.6/25, n equal to 5 এর জায়গাতে কত আসবে, ওই হাফের কাছাকাছি মোটামুটি এইটাই আসবে ডাইরেক্ট। তারপরে কি আছে, সার্টেন ইলেকট্রনিক ট্রানজিশন হাইড্রোজেন অ্যাটম ফ্রম ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট, দ্য ডিফারেন্স ইন রেডিয়াস, থার্ড এক্সাইটেড স্টেট টু ফার্স্ট এক্সাইটেড স্টেট, কিভাবে যাবে, লজিক কি বলবে, তাহলে কি করে করবো, ফার্স্ট এরটাই দেখো ডাইরেক্ট সলভ করে দিতে পারে, হ্যাঁ তাও এটা ডাব্লিউবিজি লেভেলে টাফই হবে একটু, যাই হোক এখানে রিলেশনটা কি, আর এন ইকুয়াল টু আর ডট ইন্টু এন স্কোয়ার, ওই জেড তো এখানে দুটো ওয়ানই আছে, ফাইনাল স্টেট টু ইনিশিয়াল টু ফাইনাল ডিফারেন্স R1 R2 হচ্ছে 24 টাইম, 24 টাইমস, তাহলে এটা কি করে করবো, এটা দেখো এটা আমরা কি করবো, RN1 মাইনাস RN2 ইকুয়াল টু, বলো তাহলে কোনটা কি আসবে, দেখ 4 তাহলে এটাকে ডাইরেক্ট করে দেওয়া যায়, এখান থেকে √24 মানে ওই 5.9, 5.9, বা তুমি যদি এরকম ভাবে যাও, যদি এটাকে আমি থরলি করতে চাই, বলো কারেক্ট আনসার যেটা আসা উচিত, মানে এখানে কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডটা কি করলে 24 হবে, আনসার এটা হবে 5 থেকে 1, কেন, দেখো 5 প্লাস 1, 5 মাইনাস 1, দেখো 24, এটা কেন হবে না, 25 প্লাস 1, 25 মাইনাস 1, কখনোই এটা আসবে না, 8 প্লাস 3, 8 মাইনাস 3 হবে না, 6 প্লাস 5, 6 মাইনাস 3 হবে না, সর্বশেষ এটা হাইড্রোজেন অ্যাটম এত জাম্পস ফ্রম থার্ড এক্সাইটেড টু ফার্স্ট এক্সাইটেড স্টেট, হ্যাঁ এনার্জি কত, থার্ড টু ফার্স্ট কিছু না,
দুটো আলাদা করে নাও, নিয়ে ডিফারেন্স চেক করে নাও। হাইড্রোজেনের জন্য থার্ড এক্সাইটেড স্টেট থেকে থার্ড এক্সাইটেড স্টেট, দেখো কি বলতে চাইছি। থার্ড এক্সাইটেড n ইকুয়াল টু 1, 2টা হচ্ছে মানে থার্ড, এ দেখো n গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড থার্ড এক্সাইটেড স্টেট। তাহলে তোমার কাছে E4 মাইনাস 0. এর মানে কিছু আসছে, হ্যাঁ ওরকম ধরনেরই কিছু একটা বোধ হয়। 4 দিয়ে গেলে সরি সরি, হ্যাঁ 16 ওই 0.85 একটু অন্য ধরনের কিছু একটা আসবে। কত আছে 4 দিয়ে গেলে, দুজনের গ্যাপটা চেক করলেই তো হয়ে যায়। दोनों के बीच वाला गैप को हमें चेक करना है, তাহলেই তো বেরিয়ে যাচ্ছে। গ্যাপ কত হয় ওই তো মাইনাস অফ 2.55 ইলেকট্রন ভোল্ট। চলো ডান, নাম্বার 10 হয়ে গেল। হ্যাঁ আর আলাদা করে কি দেব। আচ্ছা দেখো, এনার্জি অফ গ্রাউন্ড স্টেট অফ He2 প্লাস, গ্রাউন্ড স্টেট He2 প্লাস এর জন্য কত হবে, পোটেনশিয়াল এনার্জি মাইনাস kZe²/r। না মানে করে দেখতে হবে প্রত্যেকটা কত আসছে। কি বলেছে, nth অরবিট En কত হতে পারে, এনার্জি অফ গ্রাউন্ড স্টেট হিলিয়াম প্লাসে ওই তো -13.6 ইলেকট্রন ভোল্ট। 4, ওই 54.4, এর সাথে 4 আসা উচিত। ক্রস হলো। আচ্ছা এবার আমাদের জাস্টিফাই করতে হবে কাকে, বি। হ্যাঁ বি জাস্টিফাই করলে হয়ে যাবে, কাইনেটিক এনার্জিও না দরকার নেই। বি তে যদি বার করো পোটেনশিয়াল এনার্জি, বি তে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, ফার্স্ট অরবিট তাহলে মাইনাস, না ওই -13.6, হ্যাঁ কি ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ মাইনাস অফ, আচ্ছা সেকেন্ড এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট হলে 2, 3, না Z²/n², 4/9, 4/9 যদি হয় হিসেব কত আসছে, 4/9 এ যদি হিসেব করি 4/9, আচ্ছা ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন, ফার্স্ট কি করে হয়, আমার হিসেব যেটা বলছে এইটা কাইনেটিক এনার্জির জায়গাটা, এটা তো কাইনেটিক এনার্জি পজিটিভ হবে,
এটা 13.6 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, মানে এটা দাঁড়াচ্ছে 4, ওই 54.4 বাই 9। তো এইটা হবে, হ্যাঁ, সি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 1, হ্যাঁ চলো সি আনসার, সি আনসার। সেকেন্ড এক্সাইটেড হিলিয়ামের জন্য এন এর ভ্যালু, জেড এর ভ্যালু হচ্ছে তোমার 2। আর আগেই বললাম ফার্স্ট গ্রাউন্ড স্টেট মানে 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে 2, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে 3। এটা হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, n1 এর ভ্যালু, n1 আউটার মোস্ট হতে পারে বা, আর n2 এর ভ্যালু ইনফিনিটি, তো পজিটিভই হবে, আয়োনাইজেশনের ভ্যালু পজিটিভই হবে। এইটা এটা হবে। বি এর ভ্যালু এটা এনার্জি অফ কি বলছে হাইড্রোজেন অ্যাটম nth অরবিট, nth অরবিট আয়োনাইজড হিলিয়াম। হ্যাঁ, আয়োনাইজড হিলিয়ামে কি হবে, কিছুই না, -13.6 মানে -13.6 বাই n স্কোয়ার। আর সিঙ্গলি আয়োনাইজড মানে হচ্ছে একই রকম প্রশ্ন। কত হচ্ছে 4 আলটিমেট, তাহলে কোনটা আসবে আনসার? এইটা আসা উচিত, 4 টাইমস হবে। সিঙ্গলে এন এর ভ্যালু 2 আর কিচ্ছু বলে। ও এটা ওই রিলেশনটা, এটা আমি করব না, এটা তোমরা করবে, এটা তোমরা করবে, বেসিক রিলেশনের প্রবলেম। আচ্ছা স্পেকট্রামে একটা দুটো প্রশ্ন, টোটাল এই দেখো 6 টু 2, 6 টু 2 মানে কিছুই না, n2 মাইনাস n1, পুরোটা ডিভাইডেড বাই 2, কত হচ্ছে 4 5 20 10, 6 থেকে 2। যদি এখানে শুধু নাম্বার অফ লাইনস চেয়েছে তাই বললাম এটা। ওয়েভলেংথ অফ স্পেকট্রাল লাইন ইলেকট্রনিক ট্রানজিশন। আচ্ছা কাজের জিনিসে আছে, এই দেখো এই দেখো, শর্টেস্ট ওয়েভলেংথ অফ ফান্ড, ফান্ডের ক্ষেত্রে n1 এর ভ্যালু অলওয়েজ ফিক্সড, শর্টেস্ট ওয়েভলেংথ মানে হচ্ছে ল্যামডা মিনিমাম এনার্জি ম্যাক্সিমাম, তার মানে n1 এর ভ্যালু 5 আর n2 এর ভ্যালু ইনফিনিটি, তার মানে 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু হিলিয়াম 2 প্লাস 2 স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার 1 বাই 5 এর স্কোয়ার 1 বাই 25 মানে 4RH বাই 25। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? দেখো ডাইরেক্ট কোশ্চেন, একদম হবে ডিরেক্ট, যে প্রশ্নগুলো ডাইরেক্ট থাকে। Transition from fifth excited state to ground state producing all possible types of photon. Number of, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো কি বলেছে, নাম্বার অফ পসিবল স্পেকট্রাল লাইনস ইন দি ইনফ্রারেড রিজিয়ন 5 to 1, 5 4 3 2 1। আচ্ছা 1 মানে লাইম্যান, এর মধ্যে এইটা লাইম্যানের, এটা বামারের, লাইম্যান বামার আউট, লাইম্যান বামার আউট ইনফ্রারেড রিজিয়ন। তো এই দেখো 5 থেকে 3 4 থেকে 3,
প্যাশন, আরেকটা হচ্ছে 5 থেকে 4 ব্র্যাকেট, তাহলে টোটাল 3টে। এটা ইনফ্রারেডে পড়ে, এই দুটো ইনফ্রারেডে পড়ে, বুদ্ধি করে দিয়েছে কোশ্চেনটা। চলো ডান, 3টে ইনফ্রারেড। আর যদি তোমাকে জিজ্ঞেস করতো কতগুলো 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 2 থেকে 4টে পড়তো ইউভি রিজিয়ন, 4টে পড়তো ইউভি ভিজিবলে, 5 থেকে 2, 4 থেকে 2, 3 থেকে 2, 3টে পড়তো ভিজিবল। দেন চলো, আচ্ছা, নাম্বার অফ ভিজিবল ইলেকট্রন রিটার্নস ফ্রম ফিফথ টু গ্রাউন্ড স্টেট, নাম্বার অফ ভিজিবল লাইনস, এটা ভালো দিয়েছে। এতে একবারে বলে দিলাম 3 3 3, 5 থেকে গ্রাউন্ড স্টেট, 5 থেকে 2, 4 থেকে 2, 3 থেকে 2, 5 to 2, 4 to 2, 3 to 2, ডান। আচ্ছা, কি দিয়েছে হাইপোথেটিক্যাল গিভস, এই দেখো, হুইচ জাম্প রেড স্পেকট্রাল লাইন, এটা এইভাবে না, এটা বুদ্ধি করে করতে হবে কোশ্চেনটা। দেখ, রেড বলেছে তো, রেড মানে হচ্ছে ওয়েভলেংথ ম্যাক্সিমাম, ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছে ওয়েভলেংথ ম্যাক্সিমাম, তার মানে এনার্জি হবে, ওয়েভলেংথ ম্যাক্সিমাম হলে এনার্জি হবে মিনিমাম। ওয়েভলেংথ যদি ম্যাক্সিমাম হয় তাহলে এনার্জি হবে মিনিমাম, এনার্জি যদি মিনিমাম হয় n1 এর ভ্যালু ডিফল্ট, আর n2 এর ভ্যালু n1 প্লাস 1, n1 এর ভ্যালু 1। আচ্ছা, ভিজিবল রিজিয়ন, তাহলে দেখো রিজিয়নটা ভিজিবল বলেছে, ভিজিবল মানে কোশ্চেনটাকে দারুণ দিয়েছে, মানে n1 এর ভ্যালু হবে 2 আর n2 এর ভ্যালু হবে 3, n2 হবে 3, তাহলে 3 থেকে 2। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো কি ডায়নামিক দিয়েছে কোশ্চেনটা, বুঝতে পারলে? রেড এর ওয়েভলেংথ ম্যাক্সিমাম, এনার্জি মিনিমাম, এনার্জি যদি মিনিমাম হয় তার মানে n1 টা ডিফল্ট, এবার যেহেতু কালার দেখাচ্ছে তাই ভিজিবল n1 এর ভ্যালু 2 আর n2 এর ভ্যালু 3 প্লাস 1, 3। ডিফারেন্স বিটুইন, হ্যাঁ, ওয়েভ নাম্বার মানে হচ্ছে নিউ বার অর 1 বাই ল্যামডা, ফার্স্ট লাইন অফ বামার আর লাস্ট লাইন অফ প্যাশন, কিচ্ছু না। ফার্স্ট লাইন অফ বামার মানে হচ্ছে 3 থেকে 2, আর লাস্ট লাইন অফ প্যাশন, লাস্ট লাইন অফ প্যাশন না, লাস্ট লাইন অফ প্যাশন মানে হচ্ছে কি বলবো, 4 থেকে 3, লাস্ট লাইন অফ প্যাশন। আচ্ছা আচ্ছা, Li2 প্লাস, Li2 প্লাস, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন ওয়েভ নাম্বারে লাস্ট লাইন অফ প্যাশন, লাস্ট লাইন অফ প্যাশন মানে হচ্ছে আলফা বিটা, ওই ইনফিনিটি থেকে 3, ইনফিনিটি থেকে 3, মানে n2 এর ভ্যালু ইনফিনিট, n2 ইনফিনিট। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে দেখো, ওই যে ফার্স্ট 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু বামার সিরিজ অফ Li2 প্লাস, তাহলে লিথিয়াম আর জেড স্কোয়ার মানে হচ্ছে 9, 1 বাই n1 স্কোয়ার 1 বাই 4 মাইনাস 1 বাই 9, তাহলে কত আসছে? এটা হচ্ছে 5 বাই 36 RH, 5 RH বাই 4, তাহলে RH ইকুয়াল টু 1 বাই ল্যামডা 4, ফোর বাই 5 ল্যামডা, হ্যাঁ এটা থাক। লাস্ট লাইন অফ প্যাশন দেখো, লাস্ট লাইন অফ প্যাশনে বলছে সাইন 1 বাই ইনফিনিটি স্কোয়ার মানে 0, 9 9 ক্যান্সেল আউট, তাহলে এটা হচ্ছে RH 1 বাই
ল্যামডা প্যাশন, আর এখানে আর এইচ এর জায়গায় বসিয়ে দেব ল্যামডা পাওয়ার। 4/5 ল্যামডা পাওয়ার ডিফারেন্স বিটুইন ওয়েভ নাম্বার। ডিফারেন্সের জায়গা থেকে যদি বলা হয় তাহলে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে 5 RH, আচ্ছা আমি যদি কিচ্ছু না করি 5 RH/4 এখান থেকে, আর ওখান থেকে আসছে -RH, তাহলে কত হচ্ছে দেখো 5RH - 4RH ডিভাইডেড 4 মানে কত আসছে, চলো ডান, এটা হচ্ছে গল্প। এই তো মোটামুটি, আলাদা করে তো আর সেরকম কিছু নেই। এই দেখো ডিফারেন্স বিটুইন ফার্স্ট লাইন অফ বামার লাস্ট লাইন অফ প্যাশন, একই কোয়েশ্চেন আছে, বামার প্যাশন আর আলাদা করে টোটাল নাম্বার অফ লাইম্যান লাইন্স হাইড্রোজেন স্পেকট্রা। হাইড্রোজেন স্পেকট্রামে কত হচ্ছে টোটাল নাম্বার অফ লাইম্যান লাইন্স, যেটা n মাইনাস, মানে ধরো তুমি যদি n এর ভ্যালু ইনফিনিট, ধরো n এর ভ্যালু 5 নেবে, n এর ভ্যালু 5 নেবে, 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 1, 2 থেকে 1, চারটে, মানে যেটা n নেবে n থেকে একটা কম, n থেকে একটা কম এটা। তাহলে হোপফুলি জিনিসটা মোটামুটি একটা জিনিস দাঁড় করো, রিভলিউশনটা শুধু একটা জিনিস আছে, ওটা আমি পরের দিন ইলেকট্রনিক কনফিগারেশন স্টার্ট করার ঠিক আগে পুরো জিনিসটা নামিয়ে দেবো। তো তোমাদের কিন্তু মোটামুটি জিনিসটা ইন শর্ট ডাব্লিউবিডি এর জন্য যেটা এসেনশিয়াল দিয়ে দিলাম, এরপরেও যার যেখানে কোয়ারি আছে সে আমাকে কিন্তু ইলাবোরেটলি পুরোটা বলবে, কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী দেবো। ফ্রাইডে নেক্সট ক্লাস নিয়ে আসছি, দেখা হচ্ছে পরেরটায়। থ্যাংক ইউ।